তো নমস্কার বন্ধুরা। আজকের প্রচেষ্টা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বায়োলজি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা যে বিষয়টা ডিসকাস করতে চলেছি সেটা কি না পেডিগ্রি প্রবলেম। অর্থাৎ আমি ডিসকাস করব যে পেডিগ্রি থেকে কি কি এক্সামে কি কি কোশ্চেন আসতে পারে বা কি কি প্রিভিয়াস ইয়ারে এসেছিল তার একটা জাস্ট ব্রিফ আইডিয়া দেওয়ার চেষ্টা করব। কারণ তোমরা সবাই জানো এর আগের দিন অর্থাৎ এর আগের বায়োলজি ক্লাসে আমরা পেডিগ্রির ডিটেইল ডিসকাশন করেছি। পেডিগ্রির কনসেপ্টটা কি সেটাও খুব ভালোভাবে বলা হয়েছে। কিন্তু কিনা এই পেডিগ্রি প্রবলেমগুলো যদি পরীক্ষাতে যখন আসবে বিভিন্ন এন্ট্রান্সে তার কি কি ধরন হতে পারে তারই মধ্যে কিছু অর্থাৎ দু একটা এক্সাম্পল আমরা এখানে তুলে ধরার চেষ্টা করছি। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা অবশ্যই জানাবে, বাট এটা আমাদের তোমাদেরকে জাস্ট অ্যাওয়ার করার জন্য এখানে কি রকম কোশ্চেন আসতে পারে। ওকে, তো দেখা যাক প্রথম কোশ্চেনটা কি। প্রথম কোশ্চেনটা দেখো, বলছে affected individual from the pedigree given below are suffering from albinism, an autosomal recessive disease. Identify the confirmed carrier individual in this pedigree, assuming that the members coming from outside the family are homozygous for the dominant allele. তো এখানে বলে দিয়েছে এই ডিজিজটা কি না অটোজোমাল রিসেসিভ ডিজিজ। অর্থাৎ তোমাকে এখানে মোড অফ ইনহেরিটেন্সটা নিয়ে কোনো ভাবার কিছু কারণ নেই। অর্থাৎ কি মোড অফ ইনহেরিটেন্সে আছে এটা, যদিও সেদিক দিয়ে এটা ইজি, কিন্তু এরা বলতে চেয়েছে কিনা তোমাকে আইডেন্টিফাই করতে হবে কনফার্মড ক্যারিয়ার কারা। অর্থাৎ সেটা কিন্তু খুব একটা ইজি টাস্ক নয় এই ক্ষেত্রে, মানে অ্যাটলিস্ট কেন কিনা রিসেসিভ ব্যাপারটা কি, রিসেসিভ ক্যারেক্টার যখন হয় তখন তোমরা জানো যে কিনা এখানেই ক্যারিয়ারের কনসেপ্ট আসছে। ক্যারিয়ার কারা না যারা কিনা ডিজিজড অ্যালিলটা ক্যারি করছে, বাট তাদের ক্ষেত্রে ডমিনেন্ট অ্যালিলটা রয়েছে কিন্তু ডমিনেন্ট অ্যালিলটা অ্যাফেক্টেড নয়, সেজন্য সেই ইন্ডিভিজুয়ালটি কোনো ডিজিজ শো করছে না, তার কারণ তার কাছে একটা ডমিনেন্ট অ্যালিল রয়েছে। তো ধরে নিলাম এই ডিজিজটির ক্ষেত্রে, পার্টিকুলার ডিজিজটির ক্ষেত্রে ডমিনেন্ট অ্যালিল হলো ধরে নিলাম ক্যাপিটাল এ। তো মনে করো ক্যাপিটাল এ হলো আমার ডমিনেন্ট অ্যালিল, যেটা কিন্তু ডিজিজ নয়, যেটা অ্যাফেক্টেড নয়। তাহলে এটা যদি কোথাও থাকে সেই লোকটি কিন্তু অ্যাফেক্টেড হবে না। আর ধরে নিলাম রিসেসিভ অ্যালিলটা কি, রিসেসিভ অ্যালিলটা হলো আমার স্মল এ, রিসেসিভ অ্যালিলটা হলো আমার স্মল এ। তো রিসেসিভ অ্যালিলটা যদি স্মল এ হয় তাহলে যখন হোমোজাইগাস কন্ডিশনে এটি প্রেজেন্ট থাকবে, অর্থাৎ যখন দুটি স্মল এ পরপর প্রেজেন্ট থাকবে তখন কিন্তু ডিজিজ সিমটমস প্রকাশিত হবে। তাহলে আমাদেরকে দেখতে হবে, আমরা যদি দেখি এই 4 নম্বর জেনারেশনে তোমরা দেখো যে পার্সনগুলি অর্থাৎ ইন্ডিভিজুয়াল 1, 2, 4, 6 এরা অ্যাফেক্টেড। তুমি যদি এদের জিনোটাইপটা আলোচনা করো, ডিসকাস করো, তাহলে দেখতে পারবে কি না এরা কিন্তু আমার অ্যাফেক্টেড পার্সন। অর্থাৎ এরা প্রত্যেকে এই ডিজিজড অ্যালিলটি অর্থাৎ এই ডিজিজ ক্যারেক্টারের জন্য যে দায়ী জিনটি সেটি কিনা হোমোজাইগাস রিসেসিভ কন্ডিশনে ক্যারি করছে। তো আমি দেখা যাক এদের জিনোটাইপটা আলোচনা করলে এই ব্যাপারটা তোমাদের কাছে অনেক ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো এখানে জিনোটাইপটা যদি ডিসকাস করি না, দেখো জেনারেশন 4 থেকে আমরা শুরু করছি। এখানে দেখো ইন্ডিভিজুয়াল 1 যে ক্যারি করছে স্মল এ, ইন্ডিভিজুয়াল 2 যে ক্যারি করছে স্মল এ, ইন্ডিভিজুয়াল 4 যেও ক্যারি করছে স্মল এ, ইন্ডিভিজুয়াল 6 এও ক্যারি করছে স্মল এ। তো এটা হলো অটোজোমাল রিসেসিভের মাস্ট এবং ম্যান্ডেটরি ক্যারেক্টার। এটা অবশ্যই এটা হলেই ডিজিজ কন্ডিশনটা আসবে। তো দেখো এই যে স্মল এ অ্যালিলটা কোন একটা ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে, ফর এখান থেকে আমি যদি ডিসকাস করি এই ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে এই স্মল এ অ্যালিলটা কোথা থেকে এলো, এখানে না এটা এলো একটা দিয়েছে অবশ্যই তার বাবা, একটা এসেছে তার বাবার কাছ থেকে, আর একটা তার মায়ের কাছ থেকে। তাহলে তার মা বাবা তো অ্যাসিম্পটোমেটিক ছিল, অর্থাৎ তারা তো কেউ কোনো ডিজিজ ক্যারি করছিল না, তাহলে তারা অবশ্যই ক্যারিয়ার ছিল, অর্থাৎ কনফার্মড ক্যারিয়ার। তাদের ক্ষেত্রে একটা করে অবশ্যই স্মল অ্যালিল প্রেজেন্ট ছিল, অর্থাৎ তারা ছিল হেটেরোজাইগাস ডমিনেন্ট কন্ডিশনে, ক্যাপিটাল এ স্মল এ, এই দুটোর ক্ষেত্রেই। আবার যদি এর ক্ষেত্রে দেখি আমরা এই ইন্ডিভিজুয়াল 4 বা 6 জেনারেশন 4 এ যদি দেখি, এর ক্ষেত্রেও আছে দুটো স্মল এ অ্যালিল। দেখো দুটো স্মল এ, এখানে এই দুটো স্মল এ একই রকম ভাবে কোথা থেকে এসছে না, একটি তার বাবার কাছ থেকে আর একটি এসছে তার
মায়ের কাছ থেকে, তাই তো? তো এইভাবে দুটো অ্যালিল একটি মায়ের কাছ থেকে একটি বাবার কাছ থেকে এসে কিনা একে অ্যাফেক্টেড করেছে। ঠিক একই রকম এর ক্ষেত্রেও একই ব্যাপার। তাহলে এর বাবা মা অবশ্যই কনফার্মড ক্যারিয়ার ছিল, তা নাহলে দুটো স্মল এ অ্যালিল এলো কোথার থেকে। একই রকম ভাবে এদের ক্ষেত্রেও এই যে স্মল এ অ্যালিলটা কে দিয়েছে, একটা করে স্মল এ আছে, অর্থাৎ একটা করে অবশ্যই তাদের জেনারেশন থেকে এসেছে, তাদের আগের জেনারেশন থেকে। এখানে তার মায়ের কাছ থেকে অবশ্যই এসেছে, এখানে তার বাবার কাছ থেকে এসেছে, আর এখানে কোথার থেকে না, এখানে তাদের মায়ের কাছ থেকে, এখানে তার মায়ের কাছ থেকে এই অ্যালিলটা এসেছে। ঠিক আছে, তো এখানে দেখা যাচ্ছে কিনা এরা অবশ্যই কনফার্মড ক্যারিয়ার। তাহলে এদের ক্ষেত্রে এলো কোথার থেকে না, এদের ক্ষেত্রে এলো তার বাবা মায়ের কাছ থেকে। এরা কিন্তু অবশ্যই কনফার্ম ছিল, 1 নম্বর জেনারেশনে ইন্ডিভিজুয়াল 1 এবং ইন্ডিভিজুয়াল 2 এরা কিন্তু অবশ্যই কনফার্মড ক্যারিয়ার ছিল। তাই এরা তাদের ওই ডিজিজড অ্যালিলটি প্রত্যেক জেনারেশনে দিয়েছে আর অ্যাফেক্টেড করেছে। তাহলে এক একটি জেনারেশনে আমরা দেখব কনফার্মড ক্যারিয়ার কারা না। জেনারেশন 3 তে ইন্ডিভিজুয়াল 2, 3, 5 and 6 এরা কিন্তু কনফার্মড ক্যারিয়ার। জেনারেশন 2 তে কারা কনফার্মড ক্যারিয়ার না, জেনারেশন 2 তে ইন্ডিভিজুয়াল 2, 4, 5 এরা কনফার্মড ক্যারিয়ার। এখন জেনারেশন 1 এ তো এরা কিন্তু অবশ্যই কনফার্ম ক্যারিয়ার ছিল এবং এরা তো হতেই হবে। কিন্তু এখানে যদি তোমরা লিটল বিট অপশনগুলো দেখো আনসারের, সেক্ষেত্রে তোমরা দেখতে পারবে কিনা না এখানে অপশনের মধ্যে জেনারেশন 1 এর কোনো অপশন নেই, কারণ এটা কনফার্মড, এটা সবাই বুঝতে পারছে যে অবশ্যই ছিল। কিন্তু এই জেনারেশনে বাকি অর্থাৎ 2 এবং 3 নম্বর জেনারেশনে কারা কারা কনফার্মড ক্যারিয়ার সেটা তোমাদেরকে দেখতে হবে। তো সেটা হবে আনসার সিটা, অর্থাৎ জেনারেশন 3 তে থার্ড জেনারেশনে 2, 3, 5, 6 নাম্বার ইন্ডিভিজুয়াল এবং জেনারেশন 2 তে 2, 4 এবং 5 ইন্ডিভিজুয়াল এরা ছিল কনফার্মড ক্যারিয়ার, যেটা আমরা আগের স্লাইডে ডিসকাস করেছি। এখন আর একটি পেডিগ্রি প্রবলেম আমার যতদূর মনে পড়ছে কিনা, এই সমস্যাটি অর্থাৎ এই প্রবলেমটি এসেছিল এইমস এন্ট্রান্স এক্সামে, অর্থাৎ অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের এন্ট্রান্স এক্সামে। এখানে কি বলা হয়েছে দেখো, এর মোড অফ ইনহেরিটেন্সটা তোমাদেরকে বলতে হবে, অর্থাৎ এটা অটোজোমাল ডমিনেন্ট না অটোজোমাল রিসেসিভ না এক্স লিঙ্ক ডমিনেন্ট না এক্স লিঙ্ক রিসেসিভ। তো এখানে কি দিয়ে দিয়েছে, অর্থাৎ কোন কারা আনএফেক্টেড কারা এফেক্টেড, তো আমরা এটা এর আগের ক্লাসে অবশ্যই ডিসকাস করেছি। অর্থাৎ দেখা যাক প্রথম এর বৈশিষ্ট্য কি হতে পারে। অর্থাৎ এই ডিজিজটা যদি তোমরা 1 নম্বর জেনারেশন থেকে 3 নম্বর জেনারেশন অবধি তোমরা যদি লক্ষ্য করো একটা জিনিস কিনা, এর ক্ষেত্রে কিন্তু কোনো জেনারেশন স্কিপিং নেই, অর্থাৎ এটা প্রত্যেক জেনারেশনেই ইকুয়ালি প্রেজেন্ট আছে, প্রত্যেক জেনারেশনে অবশ্যই ডিজিজটা প্রেজেন্ট আছে। কেন প্রেজেন্ট আছে? যখনই এই ধরনের কন্ডিশন হবে আমি বলেছিলাম সেটা অবশ্যই ডমিনেন্ট ক্যারেক্টার। আর যদি এর মোড অফ ইনহেরিটেন্সটা তোমরা লক্ষ্য করো কিনা, এটা মেল টু ফিমেল ট্রান্সমিশন হয়েছে, অর্থাৎ ফার্স্ট এখানে মেল থেকে ফিমেলে আর ফিমেল থেকে মেলে। আমি একটা কথা বলেছিলাম, এক্স লিঙ্ক যদি ডিজিজ হয়, বাবা কোনো একজন বাবা সে ক্যারি করছে এক্স ওয়াই তার সেক্স জিন, তার সেক্স ক্রোমোজোমে একটি এক্স ক্রোমোজোম একটি ওয়াই ক্রোমোজোম, এখানে তার ওই এক্স ক্রোমোজোমটি সে সর্বদা তার মেয়েকে দেয়। অর্থাৎ কোনো একজন বাবা যদি অ্যাফেক্টেড হয় এক্স লিঙ্কের ক্ষেত্রে, তাহলে তার মেয়েরা অবশ্যই অ্যাফেক্টেড হবে। ওকে, তো এটা এক্স লিঙ্ক ডমিনেন্টের একটা বড় একটা মানে ইম্পর্টেন্ট ক্যারেক্টার। আবার মা তার দুটো এক্স ক্রোমোজোমের মধ্যে কি করে না, একটা এক্স দেয় তার, একটা এক্স তার অবশ্যই ছেলেকে দেয়। অর্থাৎ এই যে এক্স অ্যালিলটা দিল, এই এক্স ক্রোমোজোমটা দিল তার ছেলেকে, তাহলে কি হবে যদি এই এক্স ক্রোমোজোমটা অ্যাফেক্টেড থাকে এবং ডিজিজটি যদি ডমিনেন্ট হয়, তাহলে তার ছেলেও অবশ্যই অ্যাফেক্টেড হবে। মোটের উপর মেল টু ফিমেল ট্রান্সমিশন একমাত্র এক্স লিঙ্কেই দেখা যায় এবং সেটা একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার। তাহলে কি হলো না, এটা এক্স লিঙ্কড এবং ডমিনেন্ট, অর্থাৎ এক্স লিঙ্ক ডমিনেন্ট ক্যারেক্টার, এক্স লিঙ্ক ডমিনেন্ট ইনহেরিটেড ডিজিজ। এখন এই দুটো প্রবলেম আমরা ডিসকাস করলাম। আমরা আশা করছি তোমাদের কাছে এই ব্যাপারগুলো ক্লিয়ার হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটিকে। আর যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে, কোনো বিশেষ প্রবলেম, অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিও, আদারওয়াইজ ডেসক্রিপশন বক্সে দেওয়া জিমেল আইডিতে মেল করো। অবশ্যই আমরা সেটাকে যত তাড়াতাড়ি সম্ভব সলভ করে ভিডিও বানিয়ে আপলোড করার চেষ্টা করব। ধন্যবাদ।